আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজ আমরা পড়ব ক্লাস 12 এর কারশফের সূত্র ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ। এর আগের ভিডিওতে আমি কারশফের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব তড়িৎ সংক্রান্ত পরিমাপ নিয়ে। এই তড়িৎ সংক্রান্ত পরিমাপের মধ্যে আমাদেরকে তিনটি বিষয় পড়তে হবে। এক, পোটেনশিওমিটার; দুই, হুইস্টন ব্রিজ; এবং 3 নাম্বার হলো মিটার ব্রিজ। তো প্রথমে আসি পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার যন্ত্রটি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এই যন্ত্রটি পরীক্ষাগারে ব্যবহৃত হয় কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে, অথবা কোষের অভ্যন্তরীণ নির্ণয় করতে, কিংবা দুটি কোষের তড়িৎচালক বলের মধ্যে তুলনা করতে। এই যন্ত্রটির গঠন কেমন? এই যন্ত্রটির গঠন আমি এখানে ছবিতে দেখানোর চেষ্টা করেছি। একটি কাঠের পাটাতনের উপরে 6-7 মিটার লম্বা কনস্ট্যান্টাইন কিংবা ম্যাগনেট তার, সেই তার এভাবে যুক্ত করা থাকে। প্রত্যেকটি এবং তারের দৈর্ঘ্য হয় 1 মিটার বা 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার পরে তারটিকে আবার ঘুরিয়ে এইদিকে আনা হয়, তারপরে আবার 100 সেন্টিমিটার ওইদিকে নিয়ে যাওয়া হয়। এভাবে 1 মিটার দৈর্ঘ্য করে করে তারগুলিকে রাখা হয়। আসলে তারটির এই জায়গাগুলো যেহেতু জোড়া থাকে, তাই তারটির মোট লম্বা হয় 6 থেকে 7 মিটার। যতগুলি টার্ন থাকবে তত মিটার লম্বা হবে। এখন আমরা যখন সার্কিট তৈরি করব, তখন সার্কিট আঁকার সময় পোটেনশিওমিটারকে আমরা এভাবে আঁকবো না। আমরা পোটেনশিওমিটার আঁকার সময় একটি লম্বা তার নেব, সেই তারকেই পোটেনশিওমিটার হিসেবে ধরে নেব, যেহেতু পোটেনশিওমিটার একটি লম্বা তার ছাড়া আর কিছুই নয়। যেহেতু 6-7 মিটার লম্বা তারকে পরীক্ষার ল্যাবে রাখতে গেলে অনেক লম্বা জায়গার, অনেক বড় জায়গার প্রয়োজন হয়, তাই তারকে 1 মিটার দৈর্ঘ্য বরাবর ঘুরিয়ে এভাবে রাখা হয়। কিন্তু আমরা যখন সার্কিট তৈরি করব, সেই সার্কিটে বা থিওরিটিক্যাল অ্যানালিসিস করব, সেই থিওরি পড়ার সময় আমরা তারকে এভাবে একটা স্ট্রেট তারকে ধরে নেব, যে তারটির দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার। তাহলে আমাদের কাছে এই লম্বা তারটি এখন হলো পোটেনশিওমিটার। এখন আলোচনা করব পোটেনশিওমিটার ব্যবহার করে কিভাবে একটি কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যেতে পারে, কোষের তড়িৎচালক বল নির্ণয় করা যেতে পারে, কিংবা দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা করা যেতে পারে। তবে তার আগে আমাদেরকে মনে রাখতে হবে যে এই পোটেনশিওমিটার সার্কিটকে আমি দুভাগে ভাগ করব। এক হচ্ছে প্রাইমারি সার্কিট, আরেকটি হলো সেকেন্ডারি সার্কিট বা ফাইনাল সার্কিট। এই প্রাইমারি সার্কিটটি তিনটি ক্ষেত্রেই কমন, অর্থাৎ পোটেনশিওমিটার দিয়ে যখন আমরা কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয় করব, কিংবা কোনো কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করব, কিংবা দুটি কোষের মধ্যে তড়িৎচালক বলের তুলনা করব, সব ক্ষেত্রে এই প্রাইমারি সার্কিটটি থাকবে। আর ওই প্রত্যেকটি ক্ষেত্রে ওই প্রাইমারি সার্কিটের সঙ্গে আর একটু সংযোজন করে সেকেন্ডারি সার্কিট তৈরি করা হবে। তো প্রাইমারি সার্কিটটি এরকম। এবি হলো আমাদের পোটেনশিওমিটার তার, পোটেনশিওমিটার ওয়্যার। এই পোটেনশিওমিটার ওয়্যারকে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হবে, যে ব্যাটারির তড়িৎচালক বল ই। এই ব্যাটারিকে বলা হয় স্ট্যান্ডার্ড সেল বা অক্সিলারি সেল। এই ব্যাটারিটির তড়িৎচালক বল বা এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আমাদেরকে নির্ণয় করতে হবে না। আর কি করা হবে না, এই ব্যাটারির সঙ্গে সিরিজে একটি রিওস্ট্যাট লাগানো হবে। একটি চাবি বা কি, সেই চাবির মাধ্যমে ওই পোটেনশিওমিটার ওয়্যারের সেকেন্ড প্রান্তের সঙ্গে যুক্ত করা থাকবে। রিওস্ট্যাট কি? রিওস্ট্যাট আসলে ভেরিয়েবল রেজিস্টার। রিওস্ট্যাটের ছবি তোমরা পাশে দেখতে পাচ্ছ। ওই রিওস্ট্যাটের উপরে একটি স্লাইডার থাকে, আর রিওস্ট্যাটের দুই প্রান্তে স্ক্রু আছে। ওই দুই প্রান্ত একটি এখানে যোগ করতে হবে, আর একটি এখানে যোগ করতে হয়। এই দুই প্রান্ত যোগ করে উপরে স্লাইডটিকে বাঁদিক ডানদিক করলে রোধের মান বাড়া কমা হয়। সুতরাং রিওস্ট্যাট আর কিছুই না, রোধ বাড়ানো কমানোর জন্য একটা রিওস্ট্যাট ব্যবহার করা হয়েছে। সেই রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স মনে করি RH। আর যে পোটেনশিওমিটার তারটি নেওয়া হয়েছে, এই পোটেনশিওমিটার তারটির রোধ ধরে নিই R is equals to রেজিস্ট্যান্স অফ পোটেনশিওমিটার ওয়্যার। এটি হলো প্রাইমারি সার্কিট। অর্থাৎ এরপরে যখন আমরা কোষের তড়িৎচালক বল নির্ণয় করব, তখন এই সার্কিটের উপরেই আর কিছু সংযোজন করতে হবে। যখন কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করব, এই সার্কিটের উপরে আরো কিছু সংযোজন করতে হবে। যখন দুটি কোষের তড়িৎচালক বল নির্ণয় করব, তখন এই সার্কিটটি থাকবে, আর এর সঙ্গে আরো কিছু সংযোজন করতে হবে। তাই এই সার্কিটটিকে আমরা বলবো প্রাইমারি সার্কিট। এটা সব ক্ষেত্রেই কমন। এটা একটি পোটেনশিওমিটারকে চালাতে গেলে এই সার্কিটটি লাগবেই। আমি আগেই বলেছি যে পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য হয় 6 থেকে 7 মিটার, কিংবা কোনো কোনো ক্ষেত্রে 8 মিটার হয়। তো এই পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্যকে আমরা ধরে নেব L। L সমান সমান
L সমান সমান লেন্থ অফ পোটেনশিওমিটার ওয়্যার বাই L ইজ ইকুয়ালস টু AB। ব্যাটারি সংযোগ করার ফলে পোটেনশিওমিটারের তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। সেই তড়িতের মান কত হবে? সেই তড়িতের মান I সমান সমান হবে E বাই R প্লাস RH। কারণ বর্তনীর মোট রোধ, তারটির রোধ আর রিওস্ট্যাটের RH পরিমাণ রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, তাহলে মোট রোধ যেহেতু দুটি শ্রেণীতে আছে, মোট রোধ হয় R প্লাস RH আর তড়িৎ চালক বল E, সুতরাং কারেন্ট E বাই R প্লাস RH। এই তড়িৎ এই তারের মধ্য দিয়ে প্রবাহিত হবে যদি এই চাবিটিকে বন্ধ করা থাকে, অর্থাৎ সার্কিটটি ক্লোজ করা থাকে। সার্কিটটি ওপেন করলে তো এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। যেহেতু তারটির রোধ R, তাই তারটির দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য V সমান সমান হবে I ইনটু R। ওহমের সূত্র অনুসারে আমরা জানি যে এই তারটির রোধ R হলে আর এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I হলে এই তারটির দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য V সমান সমান IR। অতএব পোটেনশিওমিটার যে তার, সেই তারটির দুই প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য হলো V। যদি আমি ধরে নিই যে B প্রান্তের বিভব 0, তাহলে A প্রান্তের বিভব V হবে, তবেই A আর B প্রান্তের মধ্যে বিভব পার্থক্য হয় V। কারণ A প্রান্তের বিভব বেশি, V প্রান্তের বিভব কম, কারেন্ট A থেকে B প্রান্তের দিকে যাচ্ছে। আমরা A প্রান্ত থেকে যত B প্রান্তের দিকে যাব, বিভব তত কমবে, কমতে 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 B প্রান্তে গিয়ে বিভব হবে 0। তারটির সম্পূর্ণ দৈর্ঘ্য গেলে বা তারটির L দৈর্ঘ্য গেলে বিভবের পতন হয় V। তারটির একক দৈর্ঘ্য গেলে বিভবের পতন কত হয়? একক দৈর্ঘ্য বিভব গেলে বিভবের পতন হয় V বাই L। এই টার্মটিকে আমরা বলবো K বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। একে বলবো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। অর্থাৎ এই তার বরাবর 1 সেন্টিমিটার দূরে গেলে পোটেনশিয়াল ড্রপ হবে V বাই L পরিমাণ। এক্সাম্পল হিসেবে নিতে পারি, ধরো যে কোনো একটি এরকম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে K এর মান বেরিয়েছে 0.2 ভোল্ট পার সেন্টিমিটার, 0.2 ভোল্ট পার সেন্টিমিটার। অর্থাৎ A প্রান্ত থেকে B প্রান্তের দিকে যাওয়ার সময় যদি 1 সেন্টিমিটার দূরে যায়, তাহলে পোটেনশিয়াল ড্রপ হবে 0.2 ভোল্ট। যদি 10 সেন্টিমিটার দূরে চলে যায়, তবে 2 ভোল্ট বিভব কমে যাবে। তাহলে 1 সেন্টিমিটার দূরে গেলে বিভবের পতন হয় V বাই L। এই টার্মটিকে বলা হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এটি খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। x সেন্টিমিটার দূরে গিয়ে বিভবের পতন কত হয়? x সেন্টিমিটার দূরে গেলে বিভবের পতন হয় V প্রাইম ইজ ইকুয়ালস টু, সেক্ষেত্রে হবে K ইনটু x, অর্থাৎ V প্রাইম ইজ প্রপোর্শনাল টু x। বিভবের পতন দৈর্ঘ্যের সমানুপাতিক, যত বেশি দূরত্ব যাব তত বেশি বেশি বিভবের পতন হবে। এটি হলো এই পোটেনশিওমিটার ওয়ার্কিং প্রিন্সিপাল। অর্থাৎ আমরা যদি যে কোনো x দূরত্ব নিই, এখান থেকে এইটুকু x দূরত্ব যায়, তার জন্য বিভবের পতন হবে kx। আবার এখান থেকে এইটুকু x দূরত্ব যদি নেই, এইটুকু দূরত্ব গেলেও বিভবের পতন হবে ওই kx। তাহলে আমরা এমন একটি তার তৈরি করতে পারলাম যে তারটির প্রত্যেক সমান দৈর্ঘ্যে সমান পরিমাণ বিভবের পতন হয়। এটি হলো পোটেনশিওমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল। ঠিক আছে, এখানে বসাতে হবে। আর সেই সেলটির সঙ্গে সিরিজে একটি গ্যালভানোমিটার যোগ করতে হবে, আর গ্যালভানোমিটারের সঙ্গে একটি সিরিজে একটি জকি যে যুক্ত করতে হবে। জকি আসলে কি? জকি আসলে হলো, ধরে নিতে পারো যে একটি কন্ডাক্টিং বা ধাতব তৈরি একটি পেন, যে পেনটির মাথাটি একটু চ্যাপ্টা হয়, ওই জকি আর এক প্রান্তের সঙ্গে এই তারটি যুক্ত করে গ্যালভানোমিটারে যুক্ত করা হয়। ওই জকির প্রান্ত তার বরাবর ধরে আর কি, যাতে করে তারে টাচ করানো যায়, টাচ করিয়ে এদিক ওদিকে সরানো যায়। আমি যদি এই তারটি এখানে কানেক্ট করে দিতাম, এই এবি তারের যে কোনো বিন্দুতে কানেক্ট করে দিতাম, তাহলে কি হতো? এই তারটিকে সরানো যেত না। তারটিকে যাতে মুভ করা যায়, সেই জন্য একটি জকি নেওয়া হয়েছে। ওই জকিটি ওই তার বরাবর ধরে আমরা ডান দিক বাঁ দিকে সরাতে পারবো, যেখানে খুশি সেখানে কানেক্ট করতে পারবো। একটি কোষের তড়িৎ চালক বল নির্ণয় করার জন্য বর্তনী মনে রাখতে হবে, আমরা এই ব্যাটারিটির বা এই কোষের এই কোষের তড়িৎ চালক বল নির্ণয় করব। আর এখানে এই যে কোষটির তড়িৎ চালক বল নির্ণয় করতে হবে, তার ব্যাটারির কানেকশনের নিয়ম হচ্ছে তার পজিটিভ সাইডটিও ওই যে আমার স্ট্যান্ডার্ড সেল আছে, সেই সেলটির পজিটিভ সাইডের দিকেই থাকবে। আমরা প্রাইমারি সার্কিট থেকে দেখেছি যে তার বরাবর একটি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কে তৈরি হয়েছে,
কে সমান সমান আমরা বার করেছিলাম v/l, আর আমরা জানি যে x দূরত্ব গেলে পোটেনশিয়ালের পরিবর্তন, পোটেনশিয়াল ড্রপ হয় v is equals to kx, এটা v প্রাইম নাম দিতে পারি, অর্থাৎ তার বরাবর x দূরত্ব গেলে পোটেনশিয়াল ড্রপ হয় v প্রাইম is equals to kx। এখন আমাদেরকে কি করতে হবে না, এই ব্যাটারিটি যুক্ত করার পরে এই জকিটিকে ধরে একবার ডান দিকে বাঁ দিকে সরাতে হবে, ডান দিকে বাঁ দিকে সরিয়ে এমন একটি কন্ডিশন বার করতে হবে যে কন্ডিশনে গ্যালভানোমিটারের কাটার কোনো বিক্ষেপ হবে না। গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ কখন হবে না, যদি এই তারটির মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত না হয়। তারটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলেই গ্যালভানোমিটারের কাটা ডান দিক বা বাঁ দিকে বিক্ষিপ্ত হবে। অর্থাৎ আমাদের এমন একটি কন্ডিশন বার করতে হবে, এই জকিটিকে ডান দিক বাঁ দিকে সরিয়ে এমন একটি কন্ডিশন বার করতে হবে যাতে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট না যায়। এই কন্ডিশনকে বলা হয় ব্যালেন্স কন্ডিশন বা নাল কন্ডিশন বা প্রতিমিত অবস্থা। অর্থাৎ প্রতিমিত অবস্থায় বলতে পারি আমরা এই ব্যাটারি বা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। এখন সেটি কখন সম্ভব? মনে করি যে এই জকিটি যখন এ প্রান্ত থেকে এল দূরত্বে আছে, ঠিক সেই সময় আমাদের এই ব্যালেন্স কন্ডিশনটি হয়েছে। আমরা ব্যালেন্স কন্ডিশনটি খুঁজে পেয়েছি এ প্রান্ত থেকে এল দূরত্বে। তাহলে এই যে এ যে অংশে বিভবের পতন কত হবে? আমরা জানি x দূরত্বে বিভবের পতন হয় kx, এই যে দূরত্বে বিভবের পতন হবে k ইন্টু এল। এই বিভবটার এই দিকটা ধনাত্মক, এদিকে উচ্চ বিভব, এদিকে নিম্ন বিভব, তড়িৎ এই দিকে প্রবাহিত হচ্ছে। আবার এখানে যে ব্যাটারিটি লাগানো আছে সেই ব্যাটারির উচ্চ বিভব এদিকে, নিম্ন বিভব এদিকে। এখন এই কোষটির ইএমএফ এবং এই যে অংশের বিভবের পতন, এই দুটো যদি সমান হয়, যেহেতু দুটি বিপরীতমুখী, এই দুটো যদি সমান হয় তবে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না। যদি চকিকে আমরা বাঁ দিকে সরাই, চকিকে ডান দিকে বাঁ দিকে সরালে এই বিভবের পতনের তুলনায় ব্যাটারির তড়িৎচালক বল বেশি হবে, তখন এই ব্যাটারি তড়িৎ প্রবাহ পাঠাবে। আবার এই জকিকে যদি আমরা বি প্রান্তের দিকে সরাই, তখন এই ব্যাটারির তড়িৎচালক বল অপেক্ষা পোটেনশিয়াল ড্রপ বেশি হয়ে যাবে। পোটেনশিয়াল ড্রপ বেশি হলে, কারণ লেন্থ বাড়লে পোটেনশিয়াল ড্রপ বাড়ে, পোটেনশিয়াল ড্রপ বেশি হয়ে যাবে, তখন এই পোটেনশিয়াল ড্রপ ব্যাটারির মধ্য দিয়ে এদিকে তড়িৎ প্রবাহ পাঠাবে। যেহেতু এই মুহূর্তে আমরা এই ব্যালেন্স কন্ডিশন খুঁজে পেয়েছি, আর ব্যালেন্স কন্ডিশনে এই অংশের জন্য বিভবের পতন এই ব্যাটারির তড়িৎচালক বলের সমান হয়েছে, তাই এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাচ্ছে না। সুতরাং ব্যালেন্স কন্ডিশনে আমরা বলতে পারি যে এই ব্যাটারির তড়িৎচালক বল ই সমান সমান এই বিভবের পতন KL। প্রাইমারি সার্কিট থেকে আমরা পোটেনশিওমিটারের কে এর মান বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বার করে নিতে পারবো। আর এই ব্যালেন্স কন্ডিশনে স্কেল থেকে, যে স্কেল থাকে তোমরা ছবিতে আমি একটু আগে দেখিয়েছিলাম, ওই স্কেল থেকে দৈর্ঘ্য নির্ণয় করে, দৈর্ঘ্য এবং কে গুণ করে ব্যাটারির তড়িৎচালক বল নির্ণয় করতে পারি। পোটেনশিওমিটার দিয়ে আমরা কোষের যে তড়িৎচালক বল নির্ণয় করছি, এই তড়িৎচালক বলটি নির্ভুল হয়। উপরন্তু ভোল্টমিটার দিয়ে যদি আমরা কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে যাই, তবে কোষের সঠিক তড়িৎচালক বলের সঠিক মান আমরা পাই না, একটু কম মান পাই। কারণ এর আগে যখন আমি নষ্টফল পড়িয়েছি তখন বলেছি যে প্রত্যেকটি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ থাকে, সেই অভ্যন্তরীণ রোধকে ওই ব্যাটারির সঙ্গে সিরিজে আছে বলে ধরে নিতে পারি। এখন যদি এই ব্যাটারির মধ্য দিয়ে তড়িৎ, এই পুরোটাই হচ্ছে ব্যাটারি, এই পুরোটাকে আমরা ব্যাটারি হিসেবে ধরে নিতে পারি, ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল। এখন যদি এই ব্যাটারির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তবে এই ব্যাটারির দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য V সমান সমান হয় E মাইনাস IR, যদি এই তারের মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহিত হয় এবং ব্যাটারির তড়িৎচালক বল যদি E হয়। আমরা যদি ভোল্টমিটার কানেক্ট করি, একটি ব্যাটারির দুই প্রান্তের মধ্যে যদি একটি ভোল্টমিটার কানেক্ট করি, তবে সেই ভোল্টমিটার থেকে আমরা তড়িৎচালক বল না পেয়ে ওই ব্যাটারির দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য V নির্ণয় করতে পারবো, যেহেতু ভোল্টমিটার কানেক্ট করলে ওই ব্যাটারির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। কিন্তু আমরা দেখলাম যে পোটেনশিওমিটার যখন ব্যবহার করব তখন ওই ব্যাটারির মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। আমরা ব্যালেন্স কন্ডিশন বা নাল কন্ডিশনে নিয়ে আলোচনা করছি। তাই এক্ষেত্রে ব্যাটারির মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত না হয়, তাহলে V সমান সমান E মাইনাস I এর মান 0 হলে এই টার্মটি নেগলেক্ট 0 হবে। সুতরাং তখন ওই ব্যাটারির দুই প্রান্তের মধ্যে আমরা তড়িৎচালক বলই পেয়ে যাব। তাই আমরা ভোল্টমিটার থেকে ব্যাটারির তড়িৎচালক বল পাই না, কিন্তু এই পোটেনশিওমিটার ব্যবহার করলে ব্যাটারির বা কোষের তড়িৎচালক বলের সঠিক মান নির্ণয় করতে পারবো। এখন আলোচনা করব
দুটি ব্যাটারির ইএমএফ কিভাবে তুলনা করা যায়। এর আগে দেখেছি একটি ব্যাটারির ইএমএফ নির্ণয় করতে গেলে সেই ব্যাটারিকে কি করতে হয় না, সেই ব্যাটারিকে এখানে যুক্ত করতে হয়, আর সেই ব্যাটারির সঙ্গে একটি গ্যালভানোমিটার লাগাতে হয়। আমরা এখানে একটি চাবি নেব, একটি চাবি এখানে লাগাবো, তারপরে তার সঙ্গে গ্যালভানোমিটার লাগিয়ে দেবো, গ্যালভানোমিটার জি, আর গ্যালভানোমিটারের সঙ্গে একটি জকি জে লাগাবো। এটি হলো একটি ব্যাটারি যার তড়িৎচালক বল এপসাইলন এবং যার তড়িৎচালক বল E1। আরেকটি ব্যাটারি নিলাম যে ব্যাটারির তড়িৎচালক বল E2। এই দুটো ব্যাটারির তড়িৎচালক বলের মধ্যে তুলনা করতে হবে। এখানেও আরেকটি চাবি দিলাম, অর্থাৎ যে ব্যাটারি দুটো তড়িৎচালক বল নির্ণয় করতে হবে সেই ব্যাটারি দুটিকে প্যারালাল কম্বিনেশনে লাগিয়ে তার সঙ্গে একটি গ্যালভানোমিটার লাগিয়ে জকি লাগাতে হবে। এই হলো দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা করার জন্য আমার পোটেনশিওমিটারের সার্কিট। এখন আমরা যদি এরকম করি, প্রথমে এই চাবিটাকে খোলা রেখে এই চাবিটাকে বন্ধ করে দিই। এই চাবিটাকে যখন বন্ধ করব তখন এই ব্যাটারির মধ্য দিয়ে এই গ্যালভানোমিটার দিয়ে এই জকি দিয়ে কানেক্ট হয়ে গেল। এই ব্যাটারিটা এখন খোলা, এই ব্যাটারিটা নেই বলে আমরা ধরে নিতে পারি, যেহেতু এখানে খোলা আছে তাহলে এই ব্যাটারিটার সার্কিটে কানেক্ট করা নেই। এখন এই জকিটাকে ঘুরিয়ে মুভ করিয়ে আমরা দেখলাম যে জকিটা যখন ওই এ প্রান্ত থেকে এল1 দূরত্বে আছে, এ প্রান্ত থেকে যখন এল1 দূরত্বে আছে সেই সময় কি হলো না ব্যালেন্স কন্ডিশন খুঁজে পেলাম। আর একটু আগে কোষের তড়িৎচালক বল নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখেছি ব্যালেন্স কন্ডিশনে এই E1 ইজ ইকুয়ালস টু হয়, ব্যালেন্স কন্ডিশনে E1 ইজ ইকুয়ালস টু হয় K ইনটু L1, একটু আগেই আমরা করলাম। এবার আমরা কি করব না এই চাবিটাকে খুলে দেবো। এই চাবিটাকে খুলে দিয়ে আমরা যদি 2 নাম্বার কোষটিকে ওই বর্তনীতে যুক্ত করি তখন আমরা ধরে নিতে পারি যে এই ব্যাটারিটি বা এই তড়িৎ কোষটি ওই সার্কিটের সঙ্গে যুক্ত নেই। 2 নাম্বার তড়িৎ কোষটি সার্কিটের সঙ্গে এভাবে যুক্ত আছে। এখন আবার মুভ করিয়ে মনে করি জকিটি যখন এই পজিশনে আছে, অর্থাৎ এ প্রান্ত থেকে যখন L2 দূরত্বে আছে, ঠিক সেই সময় ব্যালেন্স কন্ডিশন খুঁজে পাওয়া গেল। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় কোষের তড়িৎচালক বল E2 ইজ ইকুয়ালস টু KL2। এই 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ নাম দিলে 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করলে আমরা পাবো E1 বাই E2 ইজ ইকুয়ালস টু L1 বাই L2। এখন এই জকিটাকে মুভ করিয়ে চাবি একবার আমরা প্রথম কোষটিকে সার্কিটে বর্তনীর সঙ্গে যুক্ত করব, করে জকিকে মুভ করিয়ে ব্যালেন্স কন্ডিশনের প্রয়োজনীয় লেন্থ, সেই লেন্থ স্কেল থেকে মেপে নেব যেটি হবে L1। তারপরে 1 নম্বর ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে 2 নম্বর ব্যাটারিকে বর্তনীতে সংযোগ করার পরে আবার যদি আমরা ব্যালেন্স কন্ডিশন খুঁজে বার করি আর সেই দৈর্ঘ্যটি L2 স্কেল থেকে মাপতে পারি, L1 বাই L2 করলেই ওই ব্যাটারি দুটি তড়িৎচালক বলের মধ্যে তুলনা আমরা পেয়ে যাব। পোটেনশিওমিটারের মাধ্যমে একটি কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়। তো পোটেনশিওমিটারের মাধ্যমে একটি কোষের অভ্যন্তরীণ নির্ণয় করতে গেলে যে কোষটির অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে সেই কোষটিতে আমি এখানে অঙ্কন করলাম, আর সেই কোষটির অভ্যন্তরীণ রোধকেও এখানে বোঝার সুবিধার জন্য আঁকলাম। কোষটির তড়িৎচালক বলই কোষটির অভ্যন্তরীণ রোধ। আর এই কম্বিনেশনকে কি করব, এই সিরিজ কম্বিনেশনকে একটি গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত করলাম, গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত করে একটি জকি দিয়ে যুক্ত করা হলো। আর কি করতে হবে না এই ব্যাটারিটির সঙ্গে প্যারালাল কম্বিনেশনে একটি রেজিস্ট্যান্স বক্স বা রোধ বাক্স লাগাতে হবে। প্যারালাল কম্বিনেশনে একটি রেজিস্ট্যান্স বক্স বা রোধ বাক্স লাগানো হবে। রোধ বাক্স আসলে কি? রোধ বাক্স তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ। রোধ বাক্স হলো একটি বাক্স যার উপরে কতগুলো চাবি থাকে এবং প্রত্যেকটি চাবির নিচে ওই রোধের মান লেখা আছে, 1 ওহম, 2 ওহম, 10 ওহম, 20 ওহম, 100 ওহম এরকম লেখা থাকে। এবং ওই রোধ বাক্সের দুটি স্ক্রু আছে, ওই স্ক্রু দুটিকে বর্তনীর দুই প্রান্তে যুক্ত করতে হয়। আর ওই রোধ বাক্সের যে চাবিটি তোলা হবে সেই চাবির নিচে যত ওহম লেখা আছে রোধ বাক্সটি ওই বর্তনীতে তত ওহম দেয়। অর্থাৎ আমি যদি 100 ওহমের চাবিটি তুলি তাহলে এখন রোধ বাক্সের রোধ হবে 100 ওহম। যদি আমি 100 ওহম এবং 20 ওহম দুটো চাবি তুলি তাহলে রোধ হবে 120 ওহম। তাহলে রোধ বাক্স হচ্ছে এমন একটি বাক্স যাতে অনেকগুলো রোধ থাকে, তার থেকে চাবি তুলে তুলে রোধ সৃষ্টি করতে হয়। আরেকটি কথা হলো এখানে একটি চাবি বর্তনীতে এই রোধ বাক্সের এখানে একটি চাবি কে লাগাতে হবে। প্রথমে আমরা কি করব
প্রথমে আমরা এই চাবিটিকে খোলা রাখবো, অর্থাৎ রোধ বাক্সকে বর্তনীতে কানেক্ট করব না। সেই অবস্থায় যে জকিটাকে মুভ করিয়ে, মনে করি যে জকিটাকে মুভ করিয়ে যে জকিটা যখন এ প্রান্ত থেকে L1 দূরত্বে আছে, ঠিক সেই সময় আমরা ব্যালেন্স কন্ডিশন খুঁজে পেয়েছি। আর L1 দূরত্বে আমরা ব্যালেন্স কন্ডিশন খুঁজে পেয়েছি, অর্থাৎ আমরা বলতে পারি যে এই ব্যাটারির মধ্য দিয়ে ওই সময় কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। এই অভ্যন্তরীণ রোধ তখন কোনো কাজ করবে না। এই অভ্যন্তরীণ রোধটা তো ব্যাটারির আমি বোঝার সুবিধার জন্য এখানে এঁকেছি। তাহলে আমরা যে কোষের তড়িৎচালক বল নির্ণয় করেছিলাম, তখন দেখেছিলাম যে এই ব্যালেন্স কন্ডিশন, জাস্ট একটা ব্যাটারি যদি যুক্ত করা থাকে, তাহলে ব্যালেন্স কন্ডিশনে E হয় K × L1। এবার কি করব আমরা? এবার আমরা যেটা করব সেটা হলো এই চাবিটিকে আমরা বন্ধ করব। এই চাবিটিকে বন্ধ করলাম, অর্থাৎ সার্কিটের রোধ বাক্সটিকে আমরা যুক্ত করলাম। রোধ বাক্সটিকে যুক্ত করার পরে আমরা আবার ব্যালেন্স কন্ডিশন খুঁজে বার করি। এই জকিটাকে মুভ করিয়ে জকিটা যখন ওই এ প্রান্ত থেকে L2 দূরত্বে মনে করি, তখন আমরা ব্যালেন্স কন্ডিশনটি খুঁজে পেয়েছি এ প্রান্ত থেকে L2 দূরত্বে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই বিন্দুটা যদি C আর এই বিন্দুটা যদি D হয়, C এবং D প্রান্তের মধ্যে যে ভোল্টেজ, ওই A এবং এই বিন্দুটা যদি E হয়, A এবং E বিন্দুর মধ্যে যে পোটেনশিয়াল ড্রপ, সেটি হলো C এবং D বিন্দুর মধ্যে ভোল্টেজের সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারি যে V K × L2। আর এই V এর মান কত? এখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, অর্থাৎ এই তারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। কিন্তু এই ব্যাটারিটির সঙ্গে প্যারালাল কম্বিনেশনের একটি রেজিস্ট্যান্স লাগানো আছে, তাই এই ব্যাটারির এই সার্কিটটির মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহিত হবে। সেই তড়িতের মান মনে করছি I। তাহলে C এবং D, অর্থাৎ ওই রোধটির দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য যদি V হয়, তাহলে আমরা লিখতে পারি V = I × R, V = IR। আবার এই V E - IR, ওই ব্যাটারিটির বা ওই তড়িৎ কোষটির দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য V, তাই ওই ব্যাটারির তড়িৎ চালক বল থেকে নষ্ট ভোল্ট বাদ দিলে আমরা V পেতে পারি। বা V E - IR, বা R E - V/I, E - V/R। আবার V IR, IR, তাই I V/R। এই সমীকরণে I এর মান V/R বসালে হয় R E - V/R, V × R। বা R E/V - 1 × R। এখন E মানে কত? E মানে KL1 আর V মানে KL2। এই মান দুটো এই সমীকরণে বসালে হয় R E KL1/KL2 - 1 × R L1/L2 - 1 × R। L1/L2 দৈর্ঘ্য আমরা স্কেল থেকে মাপতে পারবো। এই সমীকরণে L1 L2 এবং এই রোধ বাক্স থেকে যে রোধটি তুলেছি, সেই রোধের মান বসালে আমরা এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ ছোট আর পেয়ে যাব। হুইস্টন ব্রিজ রোধ পরিমাপের ক্ষেত্রে হুইস্টন ব্রিজ ব্যবহার করা হয়। এক্ষেত্রে চারটি রোধ PQ RS কে একটি চতুর্ভুজের চারটি বাহুর মতো পরপর সাজানো হয়। A এবং C বিন্দু দুটিকে একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়, যে ব্যাটারির তড়িৎচালক বল E, এবং B এবং D এই বিন্দু দুটিকে একটি গ্যালভানোমিটার দিয়ে যুক্ত করা হয়। PQRS এই চারটি রোধের মান এমনভাবে সিলেক্ট করা হয় যেন এই গ্যালভানোমিটারের কাটার কোনো বিক্ষেপ না হয়। এই কন্ডিশনটিকে আমরা নাল কন্ডিশন বা ব্যালেন্স কন্ডিশন বা প্রতিমিত অবস্থা বলবো। এই প্রতিমিত অবস্থায় আমরা দেখব যে প্রতিমিত অবস্থায় P/Q = R/S হয়। সুতরাং এই চারটি রোধের মান মধ্যে তিনটি রোধের মান যদি আমার জানা থাকে, আরেকটি রোধের মান আমরা খুব সহজে পেয়ে যাব। এই P/Q = R/S এই নীতির উপরে হুইস্টন ব্রিজ কাজ করে। P/Q = R/S প্রমাণ। মনে করি যে এই ব্যাটারি
বর্তনীতে আই তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে। এই আই তড়িৎ প্রবাহ এ বিন্দুতে এসে দুটি ভাগে ভাগ হবে, একটি এই বি বিন্দুর দিকে I1 তড়িৎ প্রবাহিত হবে এবং ডি বিন্দুর দিকে I2 তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ I সমান সমান I1 প্লাস I2। যেহেতু ব্যালেন্স কন্ডিশনে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, তাই এই পি রোধের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্টটি কিউ রোধের মধ্য দিয়েই আবার যাবে, সুতরাং এটা I1। আর আর রোধের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটি এস রোধের মধ্য দিয়ে যাবে I2। আবার সি বিন্দুর মধ্য দিয়ে I1 প্লাস I2 অর্থাৎ I কারেন্ট ব্যাটারির মধ্য দিয়ে প্রবাহিত হবে। এখন আমরা কেভিএল ইউজ করে খুব সহজেই এই ব্যালেন্স কন্ডিশনটি নির্ণয় করতে পারি। এখানে দুটি লুপ দেখতে পাচ্ছি, এই 1 নম্বর লুপ আর 2 নম্বর লুপ। 1 নম্বর লুপে যদি আমরা এ বি ডি এ এই লুপে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরি এবং এখান থেকে শুরু করি, তাহলে রোধ ইনটু কারেন্ট অর্থাৎ পি ইনটু I1, এরপরে রোধ হচ্ছে I2 আর ইনটু I2, রোধ আর কারেন্টের গুণফল। কিন্তু আমরা ঘুরছি ক্লকওয়াইজ ডিরেকশনে আর কারেন্টটি প্রবাহিত হচ্ছে উল্টো দিকে, তাই এই রোধ আর কারেন্টের গুণফল নেগেটিভ হবে, মাইনাস I2 ইনটু আর সমান সমান এই লুপের মধ্যে অবস্থিত ব্যাটারিগুলির তড়িৎচালক বলের সমষ্টি সমান। কিন্তু এই লুপে কোনো ব্যাটারি না থাকায় তড়িৎচালক বল শূন্য, বা পি ইনটু I1 সমান সমান I2 ইনটু আর। এই সমীকরণটির নাম দিলাম 1 নম্বর সমীকরণ। আবার 2 নম্বর লুপের ক্ষেত্রে আমরা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরি, তাহলে 2 নম্বর লুপের ক্ষেত্রে দেখতে পাই যে I1 ইনটু কিউ মাইনাস I2 ইনটু এস ইজ ইকুয়ালস টু 0, বা I1 কিউ ইজ ইকুয়ালস টু I2 এস। এই সমীকরণটি 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলে হয় PI1 বাই QI1 is equals to RI2 by SI2, বা P by Q সমান সমান R by S। এখন আমরা আলোচনা করব মিটার ব্রিজ নিয়ে। মিটার ব্রিজ হচ্ছে একটি কাঠের পাটাতনের উপরে আটকানো 1 মিটার লম্বা কনস্ট্যান্টাইন বা ম্যাগনেটিক তার, যেটি কিনা হুইস্টন ব্রিজের নীতির উপরে কাজ করে। তাহলে হুইস্টন ব্রিজের উপরে কাজ করে 1 মিটার লম্বা একটি ব্রিজ, এটি হলো মিটার ব্রিজ। মিটার ব্রিজের সাহায্যে আমরা কোনো অজ্ঞাত রোধ নির্ণয় করতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি যে এই হুইস্টন ব্রিজের ব্যবহারিক প্রয়োগ হলো মিটার ব্রিজ। মিটার ব্রিজ যন্ত্রটির গঠন কেমন? মিটার ব্রিজ যন্ত্রটিতে কতগুলি ব্রাশের স্ট্রিপ লাগানো থাকে। একটি এল দৈর্ঘ্যের ব্রাশের স্ট্রিপ অর্থাৎ একটি কন্ডাক্টিং পাত, এরকম এল শেপের একটি কন্ডাক্টিং পাত থাকে, একটি এরকম একটি পাত থাকে, সমান পাত থাকে, আর একটি এল, অর্থাৎ দুটো এল শেপের পাত আর একটি সমান পাত যুক্ত থাকে। এই দুটো এল শেপের পাতের এই দুই প্রান্তে যদি আমরা নাম দিই এ এবং সি, এই এ এবং সি প্রান্ত দুটির মধ্যে ওই 1 মিটার লম্বা বা 100 সেন্টিমিটার লম্বা একটি তার থাকে, আর তার নিচে একটি স্কেল থাকে। স্কেল থেকে ওই তারের দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। এই মিটার ব্রিজটির এই ফাঁকটিকে বলা হবে বাম ফাঁক, এই ফাঁকটিকে বলা হয় বাম ফাঁক, আর এই ফাঁকাটিকে বলা হয় ডান দিকের ফাঁকা। এই ডান দিকের ফাঁকায় অজ্ঞাত রোধ, যে অর্থাৎ যে তারটির বা যে রোধটির রোধ নির্ণয় করতে হবে তাকে এই ডান দিকের ফাঁকায় বসাতে হবে। এই স্ক্রু দুটির মাধ্যমে ওই রোধটিকে যুক্ত করতে হবে। তো এই স্ক্রু দুটির মাধ্যমে এখানে একটি রোধ এস, একটি রোধ কিউ যুক্ত করলাম। মনে করি আমার এখানে কিউ অজ্ঞাত রোধ, এই কিউটি আমরা যুক্ত করলাম। আর বাঁ দিকের ফাঁকাতে এখানে আমাদের একটি রোধ বাক্স যুক্ত করতে হবে। আমরা রোধ বাক্সের রোধকে পি দিয়ে ডিনোট করব। তাহলে পি এবং কিউ, তার মধ্যবিন্দুকে যদি আমরা বি ধরি, এই বি বিন্দুর সঙ্গে কি করা হবে, বি বিন্দুর সঙ্গে একটি গ্যালভানোমিটার যুক্ত করা হবে, আর সেই গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণীতে একটি জকি যে যুক্ত করে ওই এসি তারের উপরে বসানো হবে। এখন এই মিটার ব্রিজকে আমরা হুইস্টন ব্রিজের সঙ্গে কম্পেয়ার করে দেখি। মিটার ব্রিজের এ প্রান্তে আছে পি, এ প্রান্ত এবং বি, এ এবং পি এর মধ্যে পি রোধ যুক্ত আছে, আবার বি এবং সি এর মধ্যে কিউ যুক্ত আছে, আর এ এবং ডি জকি যে বিন্দুতে আছে সেই বিন্দুটাকে যদি আমরা ডি বিন্দু ধরি, এই বিন্দুটাকে যদি ডি ধরি, তাহলে এডি, এই তারটির এডি অংশের রোধ সেটি হবে আর,
এবং তারটির ডিসি অংশের যে রোধ সেটি এস কে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ আমি যদি এই জকিটাকে এদিকে ওদিকে মুভ করাই তাহলে তারটির এডি অংশ এবং ডিসি অংশের রোধ পরিবর্তন করতে পারবো। যদি এদিকে আনি এডি অংশের রোধ কমবে, ডিসি অংশের রোধ বাড়বে। জকিকে ওইদিকে মুভ করলে এই অংশের রোধ বাড়বে, ওই অংশের রোধ কমবে। এভাবে রোধ অ্যাডজাস্ট করতে পারি। আর রোধ বাক্স থেকে রোধ তুলেও আমরা অ্যাডজাস্ট করতে পারি। অর্থাৎ পি এবং আর এস এই তিনটি রোধকে আমরা পরিবর্তন করতে পারি। যেহেতু রোধ বাক্সে চাবি থাকে, চাবি তুলে তুলে পরিবর্তন করতে পারি, আর এখানে জকি মুভ করে পরিবর্তন করতে পারি। আর কিউ হচ্ছে আমার অজ্ঞাত রোধ, যার মান আমাদের নির্ণয় করতে হবে। সুতরাং এটা তো পরিবর্তন করতে পারবো না। এই তিনটে পরিবর্তন করে আমাদেরকে ব্যালেন্স কন্ডিশন বার করতে হবে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ শূন্য করতে হবে। আর সেই কন্ডিশনে আমরা হুইস্টন ব্রিজের নিচে থেকে বলতে পারবো পি বাই কিউ সমান সমান আর বাই এস। তো তার আগে আমাদেরকে ব্যাটারি সংযোগ করতে হবে। ব্যাটারিকে এ এবং সি প্রান্তের মধ্যে ব্যাটারি যুক্ত করা হয়। তাহলে এই স্ক্রু এ প্রান্ত এবং সি, এ এবং সি এর মধ্যে একটি ব্যাটারি যুক্ত করা হবে। এখন এই জকিকে মুভ করে এমন একটি বিন্দু পেলাম যে বিন্দুটা কিনা এই এ প্রান্ত থেকে এল দূরত্বে, এমন একটি বিন্দু পেলাম যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ যাচ্ছে না, অর্থাৎ আমার এল দূরত্বে আমরা ব্যালেন্স কন্ডিশনটি খুঁজে পেয়েছি। তাহলে আমরা কি এরকম বলতে পারি, যেহেতু ব্যালেন্স কন্ডিশনে আছে আর এটি হুইস্টন ব্রিজের নীতির উপরে কাজ করছে, তাহলে আমরা বলতে পারি পি বাই কিউ সমান সমান রেজিস্ট্যান্স অফ এডি অংশের রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স অফ ডিসি অংশের, তারের ডিসি অংশের রোধ আর তারের এসি অংশের রোধ। অর্থাৎ পি বাই কিউ সমান সমান আর বাই এস। আরটা হলো এডি অংশের রোধ, আর এখানে লিখে দিই আর সমান সমান আর এডি, আর এস সমান সমান আর ডিসি। ডিসি অংশের রোধ হচ্ছে এস। পি বাই কিউ সমান আর বাই এস। এখন আর এডি কত হবে না, তারটির রোধাঙ্ক যদি রো হয়, যে তারটি আমরা ব্যবহার করছি এই তারটির রোধাঙ্ক যদি রো হয় এবং তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হলে আর এডি ইজ ইকুয়ালস টু হবে, এই এডি অংশের রোধ হবে রো এল বাই এ। যেহেতু তারটির দৈর্ঘ্য এল, এডি অংশের দৈর্ঘ্য এল, তাই আর এডি হবে রো এল বাই এ। আর আর ডিসি কত হবে, আর ডিসি ইজ ইকুয়ালস টু হবে রো ইন্টু 100 মাইনাস এল বাই এ। রো ইন্টু 100 মাইনাস এল বাই এ, কারণ তারটির মোট দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। এডি যদি এল সেন্টিমিটার হয় তবে ডিসি দৈর্ঘ্যটি হবে 100 মাইনাস এল সেন্টিমিটার। তাই 100 মাইনাস এল সেন্টিমিটারের রোধ হবে রো 100 মাইনাস এল বাই এ। এই মান দুটিকে যদি এই সমীকরণে বসানো হয় তাহলে পি বাই কিউ সমান সমান রো এল বাই এ, বা আমরা একেবারে লিখতে পারি এল বাই 100 মাইনাস এল, রো এবং এ কাটা যাবে, বা কিউ সমান সমান 100 মাইনাস এল বাই এল ইন্টু পি। তাহলে এই রোধ বাক্স থেকে কত রোধ তোলা হয়েছে পি সেটা আমরা জানি, আমরা রোধ বাক্সে দেখতে পাবো, এবং এই জকিটি সরিয়ে এল এর মান কত সেটিও এই স্কেল থেকে আমরা দেখে নিতে পারবো। তাহলে পি এবং এল এর মান বসিয়ে অজ্ঞাত রোধ কিউ এর মান আমরা নির্ণয় করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে পোটেনশিওমিটারের সাহায্যে একটি কোষের তড়িৎচালক বল নির্ণয় করা যায়, ওই কোষের অভ্যন্তরীণ নির্ণয় করা যায় এবং দুটি কোষের তড়িৎচালক বলের মধ্যে তুলনা করা যায়। আর হুইস্টন ব্রিজের নীতি শিখলাম, আর সেই হুইস্টন ব্রিজের ব্যবহারিক প্রয়োগ হিসাবে আমরা মিটার ব্রিজ শিখলাম। সেই মিটার ব্রিজের সাহায্যে কিভাবে অজ্ঞাত রোধ নির্ণয় করতে হয় সেটিও আমরা দেখলাম। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। একে লাইক শেয়ার অবশ্যই করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনটিকেও প্রেস করে রাখতে পারো যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে থাকো। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।